Welcome back to PD Educare, Education with Care. Hopefully, you all are fine today. So, without wasting any time, let's start. Yes, today we are going to discuss Dover Beach, its critical appreciation. আজকে আমরা ডভার বিচ এবং এটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। Mathew Arnold's Dover Beach 1867 is a finest specimen of modernity, meditation and elegiac tone. ম্যাথিউ আর্নল্ডের ডভার বিচ, যেটা 1867-এ পাবলিশড, ইজ এ ফাইনেস্ট স্পেসিমেন। এটা একটা সুন্দর নমুনা অফ মডার্নিটি, আধুনিকতার, মেডিটেশন বা ধ্যানমূলক কবিতার, অ্যান্ড ইলিজিয়েক টোন, এবং একটা ইলিজিয়েক টোনের কবিতার একটা ফাইনেস্ট স্পেসিমেন হলো ম্যাথিউ আর্নল্ডের ডভার বিচ। ইট ইজ এ ড্রামাটিক মনোলগ দ্যাট প্রেজেন্টস আর্নল্ডস ফিলোসফি অফ লাইফ। ইট ইজ আ ড্রামাটিক মনোলগ, এটা হলো একটা ড্রামাটিক মনোলগ। তোমরা জানো যে ড্রামাটিক মনোলগ হলো এক ধরনের কবিতা। তো এটা হলো একটা ড্রামাটিক মনোলগ দ্যাট প্রেজেন্টস আর্নল্ডস ফিলোসফি অফ লাইফ, যেটা আর্নল্ডের জীবন দর্শনটাকে উপস্থাপনা করে। দ্য টাইটেল, লোকাল অ্যান্ড সাবজেক্ট অফ দ্য পোয়েমস ডেসক্রিপটিভ ওপেনিং লাইন্স ইজ দ্য সোর অফ দ্য ইংলিশ ফেরি পোর্ট অফ ডভার ইন কেন্ট, Calais in France, at the Strait of Dover, the narrowest part, 21 miles of the English Channel, where Arnold honeymooned in 1851. The title, এই কবিতার টাইটেলটা, দ্যাট ইজ ডভার বিচ, লোকাল জায়গাটা যেটা ডভার বিচ, অ্যান্ড সাবজেক্ট অফ দ্য পোয়েমস ডেসক্রিপটিভ ওপেনিং লাইন্স, এবং এই কবিতাটার যে বর্ণনামূলক শুরুর লাইনগুলো, তার যে সাবজেক্টটা, বিষয়বস্তুটা, সরি, ইজ দ্য সোর অফ দ্য ইংলিশ ফেরি পোর্ট অফ ডভার। সেটা হলো ইংলিশ যে ফেরি পোর্টটা, ফেরি পোর্ট মানে যে বন্দরটা, ফেরি পোর্ট যেখানে ফেরি ওই জাহাজ যাতায়াত করতে থাকে, সেই ফেরি পোর্ট, ডভারের যে ফেরি পোর্টটা ইন কেন্টে রয়েছে, যেটা কেন্ট প্রদেশের ডভারের যে ফেরি পোর্টটা, ফেসিং ক্যালাইস ইন ফ্রান্স, যেটা ফ্রান্সের ক্যালাইসের মুখোমুখি রয়েছে। অ্যাট দ্য স্ট্রেট অফ ডভার, ওই ডভার স্ট্রেটে, দ্য ন্যারোয়েস্ট পার্ট, যেটা সব থেকে সংকীর্ণ বা সরু অংশটা, যেটা ডিস্টেন্সটা হচ্ছে 21 মাইলস অফ দ্য ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেলের সব থেকে যে ন্যারোয়েস্ট পার্টটা 21 মাইলস, হোয়ার আর্নল্ড হানিমুন, যেখানে আর্নল্ড হানিমুনে গেছিলেন ইন 1951, 1851-তে। তার মানে এই কবিতাটার বিষয়বস্তু, তার টাইটেল এবং তার যে অবস্থানটা, যেটা নিয়ে ওপেনিং লাইনগুলোতে বলা হয়েছে, সেই জায়গাটার নাম হলো কি ডভার, ডভার বিচটা। ডভারটা হলো একটা জায়গার নাম, একটা বিচের নাম। এটা ইংলিশ একটা ফেরি পোর্ট, যেটা কেন্ট প্রদেশে রয়েছে, এবং এর অপোজিট পার্টটা ইংলিশ চ্যানেলের এক পাশটাতে রয়েছে ডভার, এবং তার ঠিক অন্য এক পাশটাতে রয়েছে ডভার, এবং ঠিক তার অন্য পাশটাতে রয়েছে কি, ডভারের অন্য পাশটাতে রয়েছে যে ক্যালাইস ইন ফ্রান্স। আর এই ডোভারের যে স্ট্রেটটা, সেটা হচ্ছে সব থেকে ন্যারোয়েস্ট পার্টটা, অ্যাবাউট 21 মাইলস ডিস্টেন্সটা হচ্ছে। দ্য পোয়েম The poem begins with a beautiful description of nocturnal beauty. The poem begins, কবিতাটা শুরু হয়, with a beautiful description of a nocturnal beauty. নৈশকালীন একটা সৌন্দর্যের বর্ণনা দিয়ে, সুন্দর বর্ণনা দিয়ে। নকচার্নাল মানে হচ্ছে নৈশকালীন। The sea is calm tonight, the tide is full, the moon lies fair upon the straits. লাইন নাম্বার 1 2 3, 1 থেকে 3 অবধি। মানে কবিতাতে 1 থেকে 3 অবধি লাইনে এই লাইনগুলো রয়েছে আর কি। দ্য সি ইজ কাম টু নাইট, দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইজ ফেয়ার আপন দ্য স্ট্রেটস। Presumably, the poet is overwhelmed by the fascinating beauty of the landscape, the seascape and skyscape. Presumably মানে স্বভাবতই বা আন্দাজ করা যাচ্ছে, এটা presumably the poet is overwhelmed, কবি যেন অভিভূত হয়ে গেছেন, by the fascinating beauty, এই সুন্দর দৃশ্যে, of the landscape, the seascape and skyscape, স্থলভাগ, জলভাগ এবং মহাকাশ ভাগ। এখানে একটা দা জুড়ে দিবে, দা জুড়ে দিলে ভালো হবে, কিন্তু দা স্কাইস্কেপ, the skyscape, right? The landscape, the seascape and the skyscape, এদের যে একত্রিত বিউটিটা, ফ্যাসিনেটিং বিউটিটা, তাতে কবি কিন্তু ওভারওয়েলমড হয়ে গিয়েছেন। He asked the lady love to come to the window and enjoy the sweetness of the surrounding. He asked the lady love, সে তার মিস্ট্রেসকে, তার লেডি লাভকে বলছে, তার প্রেমিকাকে বা স্ত্রীকে বলছে,
টু কাম টু দ্য উইন্ডো, জানালার কাছে আসতে, অ্যান্ড এনজয় দ্য সুইটনেস অফ দ্য সারাউন্ডিং, এবং এই সারাউন্ডিংটা চারিদিকের যে সুইটনেসটা, সেই সুইটনেসটাকে উপভোগ করতে বলছেন। He describes the slow and solemn rumbling sound made by the sea waves as they swing backward and forward on the pebbly shore. He describes the slow and solemn rumbling sound. He describes, তিনি বর্ণনা দেন, the slow and solemn rumbling sound, ধীর গতিতে, slow and solemn, দেখো ধীর গতিতে রয়েছে কিন্তু পবিত্র একটা রাম্বলিং সাউন্ড, যে ঘর ঘর বা মর্মর ধ্বনিটা হচ্ছে, যে যখন প্যাবেলসের উপরে যে ঢেউটা যখন আছড়ে পড়ছে এবং ঢেউটা আবার যখন চলে যাচ্ছে, মানে টাইড অ্যান্ড এব, জোয়ার এবং ভাটার যে টাইড এবং এব, ঢেউয়ের আসা, জোয়ার ভাটা বলবো না, যে ঢেউয়ের আসা এবং যাওয়ার যে শব্দটা, সেই রাম্বলিং সাউন্ডটা মেড বাই দ্য সি ওয়েভস অ্যাজ দে সুইং ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, ঢেউগুলো যখন সামনে পেছনে আসছে অন দ্য পেবলি শোর, পেবলি শোর মানে নুড়ি, পেবল মানে নুড়ি, পেবলি শোর মানে নুড়ি সৈকতে, নুড়ির সৈকতটা মানে এই ডভার বিচটাতে, সেখানে এটা পেবল শোর আর কি। সেই পেবলি শোরে তাহলে যখন ওয়েভসগুলো সামনে পেছনে যাওয়া আসা করছে এবং তাতে নুড়িগুলোর উপরে যে শব্দটা হচ্ছে, রাম্বলিং সাউন্ডটা, সেই রাম্বলিং সাউন্ড স্লো এবং সোলেম, যে পবিত্র, ধীর গতি সম্পন্ন এবং পবিত্র যে রাম্বলিং সাউন্ডটা, সেটাকে তিনি বর্ণনা দেন। Then the poet notes that this sound suggests the eternal note of sadness in human life. Then the poet notes, তারপরে কবি লক্ষ্য করেন that, যে this sound suggests, এই শব্দটা বলে দেয়, the eternal note of sadness in human life, মানুষের জীবনে যে চিরন্তন দুঃখ সেটা। He points out that in ancient times Sophocles heard the same sound of the pebbles on the shore, and it reminded him of the ebb and flow of human misery. হি পয়েন্টস আউট দ্যাট, তিনি যুক্তি দিয়ে দেখান বা তিনি দেখিয়ে দেন এটা, বা পয়েন্ট আউট করে দেন, যে ইন এনসিয়েন্ট টাইমস, প্রাচীন সময়ে, সফোক্লিস হিয়ার্ড দ্য সেম সাউন্ড, সফোক্লিস একই শব্দটা শুনেছিলেন অফ দ্য ফ্যাবলস, এই ফ্যাবলসদের নুড়িদের অন দ্য শোর, সৈকতে, অ্যান্ড ইট রিমাইন্ডেড হিম, এবং এটা তাকে মনে করিয়ে দিত অফ দ্য এব অ্যান্ড ফ্লো অফ হিউম্যান মিজারি, মানুষের দুঃখের যে জোয়ার ভাটা সেটাকে মনে করিয়ে দেয়। The poet explains the gradual loss of humans' faith in a grand and suggestive metaphor. In a grand and suggestive metaphor, একটা সুন্দর মেটাফোর দিয়ে, মেটাফোর তোমরা জানো কিন্তু যে এটা হচ্ছে একটা ফিগার্স অফ স্পিচ, যেখানে একটা কম্প্যারিজন থাকে বিটুইন টু ডিফারেন্ট থিংস, দুটো আলাদা জিনিস বা দুটো আলাদা আইডিয়ার মধ্যে যেখানে তুলনা থাকে, এবং এটা হচ্ছে তোমার একটা ইমপ্লয়েড কম্প্যারিজন থাকে, অন্তর্নিহিত তুলনা থাকে, সেই রকমের ফিগার্স অফ স্পিচটা হলো মেটাফোর। তাহলে একটা সুন্দর মেটাফোর দিয়ে কবি কিন্তু এটাকে ব্যাখ্যা দিয়েছেন। The sea of faith was once true and the full, and round earth so lay like the folds of a bright girdle furled. Line number 21 to 23. এটা কবিতায় 21 থেকে 23 নাম্বার লাইনে রয়েছে। এই যে দেখো মেটাফোরটা, the sea of faith was once true at the full, and round earth so lay like the folds of a bright girdle furled. He compares faith in religion to a sea that surrounds the world. He compares faith in religion, ধর্মের প্রতি বিশ্বাসটাকে তিনি তুলনা করেন টু আ সি, একটা সমুদ্রের সাথে, দ্যাট সারাউন্ডস দ্য ওয়ার্ল্ড, যেটা জগৎটাকে ঘিরে থাকে। দ্য সি হ্যাড ইটস ফুল টায়ার্ড অ্যান্ড দেন ইট এবস ওয়ে উইথ দ্য মুনফুল মিউজিক ওভার দ্য প্যাবলস। দ্য সি হ্যাড ইটস ফুল টায়ার্ড, এই সমুদ্রটার মানে এই যে বিশ্বাসের সমুদ্রটা, এটা পূর্ণ জোয়ারে ছিল, ফুল টাইডে ছিল, পূর্ণ ছিল এটা। অ্যান্ড দেন, এবং তারপর ইট এবস ওয়ে, এটা ভাটার টানে চলে যায়, উইথ দ্য মোনফুল মিউজিক ওভার দ্য প্যাবলস, এই নুড়ির উপরে একটা দুঃখের মিউজিক বাজাতে বাজাতে। দ্য পোয়েট রিমাইন্ডস দ্য ওয়ার্ল্ড in which there was full of faith and men believed in religion. The poet reminds the world, কবি সেই জগৎটার কথা মনে করিয়ে দেন, in which there was full of faith, যেখানে পূর্ণ বিশ্বাস ছিল, and men believed in religion, এবং মানুষ ধর্মে বিশ্বাস করত। But now that faith is gradually passing away and men's minds are like pebbles on the shore. But now, কিন্তু এখন, that faith is gradually passing away, এই বিশ্বাসটা ধীরে ধীরে চলে গেছে, অ্যান্ড মেন্স মাইন্ডস আর লাইক প্যাবলস অন দ্য শোর, এবং মানুষের মনটা ওই সৈকতে নুড়ির মতোই হয়ে গেছে, প্যাবলস অন দ্য শোর। দ্য ফাস্টিং অফ ফেথ কজেস দ্য মাইন্ডস টু বি আইসোলেটেড ইন দ্য বর্ডার বিটুইন বিলিভ অ্যান্ড ডিসবিলিভ। দ্য ফাস্টিং অফ ফেথ, এই যে বিশ্বাস হারিয়ে যাওয়াটা, বিশ্বাস পেরিয়ে যাওয়াটা, দ্য ফাস্টিং অফ ফেথ কজেস দ্য মাইন্ডস টু বি আইসোলেটেড, এটা মনটাকে নিঃসঙ্গ করে দিয়েছে, আইসোলেট করে দিয়েছে, ইন দ্য বর্ডার বিটুইন বিলিভ অ্যান্ড ডিসবিলিভ, বিশ্বাস এবং অবিশ্বাসের বর্ডারে ফেলে দিয়েছে।
মানে মানুষকে বিশ্বাস এবং অবিশ্বাসের বর্ডারের মাঝখানে নিঃসঙ্গ করে ফেলে দিয়েছে। ইট ইজ এ স্যাড মেলাঙ্কলি স্টেট, এটা হচ্ছে একটা বিষাদময় দুঃখের অবস্থা। When the poet hears the grating roar of the pebbles of the sea, he is reminded of the melancholy, long, withdrawing roar of faith as it retreats from men's minds. When the poet hears the grating roar of pebbles of the sea, যখন কবি সমুদ্রের এই নুড়ির শব্দগুলো শোনেন, আর্তনাদগুলো শোনেন, হি ইজ রিমাইন্ডেড অফ দ্য মেলাঙ্কলি লং উইথড্রয়িং রোর, এই দুঃখের গর্জনটা যেন তিনি শুনতে পান, অফ ফেথ, বিশ্বাসের, অ্যাজ ইট রিট্রিটস ফ্রম মেন্স মাইন্ড, যখন সেটা মানুষের মন থেকে বিশ্বাসটা যখন হারিয়ে যাচ্ছিল, সেই দুঃখের বিষাদময় সুরটা তিনি শুনতে পান বা তাকে মনে করিয়ে দেন। দ্য লাইন্স ফ্রম ডভার বিচ give bitter expression of Arnold's loss of faith, his growing pessimism. The lines from Dover Beach, এই ডভার বিচের লাইনগুলো give bitter expression of Arnold's loss of faith, আর্নল্ডের বিশ্বাস হারানোর বা হারিয়ে যাওয়ার একটা তিক্ত অভিব্যক্তি বা তিক্ত এক্সপ্রেশন, প্রকাশ। his growing pessimism, এটা যেন তার একটা হতাশাবাদ বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে এটার প্রকাশ। Victorian world was changing very rapidly with the growth of science and technology. ভিক্টোরিয়ান ওয়ার্ল্ড, এই ভিক্টোরিয়ান জগৎটা ওয়াজ চেঞ্জিং ভেরি র্যাপিডলি, খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল, উইথ দ্য গ্রোথ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির বৃদ্ধির সাথে সাথে। দ্য ওয়ার্ল্ড সিম টু বি স্ট্রেঞ্জলি আনরিয়াল, জগৎটাকে অদ্ভুত রকমেরভাবে অবাস্তব্য বলে মনে হচ্ছিল, উইদাউট এনিথিং রিয়াল টু ক্লিং টু অর গ্রাস্প, যেখানে বাস্তব কিছু ছিল না যাকে আঁকড়ে ধরে থাকা যায়, ক্লিং টু অর গ্রাস্প। ইট হ্যাজ ভ্যারাইটি, বিউটি অ্যান্ড ফ্রেশনেস, এটার ভ্যারাইটি রয়েছে, বিউটি রয়েছে এবং ফ্রেশনেস রয়েছে, বাট ইট ইজ অল ব্লাইন্ড নিগেশন, কিন্তু এগুলো সবই যেন অন্ধ নঙর্থক জিনিস, ব্লাইন্ড নিগেশন। দেয়ার ইজ ইন ইট নিদার লাভ নর জয় নর লাইট নর পিস, সার্টিটিউড অর এনি হেল্প অফ হেন। দেয়ার ইজ ইন ইট, এটার মধ্যে neither love nor joy nor light nor peace, certitude or any help of pain, যে সেখানে যেন কোনো ভালোবাসা, আনন্দ, আলো, শান্তি, যন্ত্রণার জন্য সাহায্য, তার কোনো কিছুই ছিল না। বাট দ্য ওয়ার্ল্ড ইজ ভেরিয়াস বিউটিফুল অ্যান্ড ফ্রেশ, তবুও সেখানে কিন্তু লাভ, জয়, লাইট, পিস, সার্টিটিউড, হেল্প অফ হেন এগুলো ছিল না। দেয়ার ইজ নাথিং সার্টেন ইন ইট, এর মধ্যে নিশ্চয়তার কিছু নেই। Therefore, he compares men struggling in the world with armies struggling on a plain at night. Therefore, সে কারণে he compares men struggling in the world, এই জগতে যে মানুষগুলো সংগ্রাম করছে তাদেরকে তুলনা করছেন with armies struggling on a plain at night, সেই বাহিনীর সঙ্গে যারা রাত্রিবেলায় যুদ্ধভূমিতে যুদ্ধ করছে। There is a sound of confused alarms and struggles, এখানে সর্বদাই একটা হতভম্ব অ্যালার্ম এবং স্ট্রাগলের শব্দ। But the soldiers are ignorant as to what they are fighting for and why, কিন্তু সৈনিকেরা সেখানে অনভিজ্ঞ, সৈনিকেরা তারা জানে না যে কিসের জন্যে বা কেনই বা তারা যুদ্ধ করছে। However, Matthew Arnold suggests remedy for this crisis. However, যাই হোক, ম্যাথিউ আর্নল্ড সাজেস্ট রেমেডি ফর দিস ক্রাইসিস, ম্যাথিউ আর্নল্ড এই ক্রাইসিসের জন্য কিন্তু রেমেডি, মানে কীভাবে এটাকে মেক আপ করা যাবে, এটা থেকে মুক্তি পাওয়া যাবে, সেটা দেখিয়ে দিয়ে যাচ্ছেন। হি নোজ ওয়েল দ্যাট পিপল ক্যানট গো ব্যাক টু রিলিজিয়ান, হি নোজ ওয়েল দ্যাট, তিনি ভালোভাবেই জানেন যে পিপল ক্যানট গো ব্যাক টু রিলিজিয়ান, যে লোকেরা ধর্মের দিকে ফিরে যাবে না। হি সেজ, তিনি বলেন, আলাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার, আলাভ ও ভালোবাসা, ভালোবাসা বলতে তার প্রেমিকাকে সম্বোধন করে বা স্ত্রীকে সম্বোধন করে বলতে পারে, লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার, ও ভালোবাসা, এসো আমরা একে অপরের প্রতি সত্য হই। লাইন নাম্বার 29 to 30, 29-30 নম্বর লাইনে রয়েছে কবিতাতে এটা। রিলিজিয়াস ফেথ ইজ রিপ্লেসড বাই ট্রু লাভ বিকজ গড ইজ লাভ, রিলিজিয়াস ফেথ ইজ রিপ্লেসড বাই ট্রু লাভ, ধর্মের প্রতি বিশ্বাসটা রিপ্লেসড হয়ে যাচ্ছে সত্যিকারের ভালোবাসা দিয়ে, বিকজ গড ইজ লাভ, কারণ ভগবানই হলো ভালোবাসা। ইফ পিপল লিভ টুগেদার ইন পিস অ্যান্ড লাভ, গড ইজ অলসো উইথ দেম অ্যান্ড দ্য আর্থ বিকামস হেভেন। ইফ পিপল লিভ টুগেদার ইন পিস অ্যান্ড লাভ, যদি লোকেরা একত্রিতভাবে শান্তি এবং ভালোবাসাতে বেঁচে থাকে, গড ইজ অলসো উইথ দেম, ভগবানও তাদের সাথে থাকেন, অ্যান্ড দ্য আর্থ বিকামস হেভেন,
এবং এই পৃথিবীটা স্বর্গে পরিণত হয়ে যায়। On the whole, Arnold's Doverbridge laments the transition from an age of certainty into an era of the erosion of traditions and loss of faith. On the whole, সামগ্রিকভাবে আর্নল্ডস ডভারব্রিজ, আর্নল্ডের এই ডভারব্রিজ কবিতাটা ল্যামেন্টস দ্য ট্রানজিশন ফ্রম অ্যান এজ অফ সার্টেনটি ইন্টু অ্যান এরা অফ দ্য এরোশিয়ান অফ ট্রানজিশনস অ্যান্ড লস অফ ফেথ, যে একটা নিশ্চয়তার যুগ থেকে এই ঐতিহ্য এবং বিশ্বাস হয়ে যাওয়ার যে যুগে ট্রানজিশন হচ্ছে, সেই ট্রানজিশনটাকে নিয়ে দুঃখ প্রকাশ করছে আর্নল্ডের ডভারব্রিজ কবিতাটা। Misery, sadness, and melancholy reign most of the poems of Arnold, yet the author chooses to conclude it with an emotional appeal for honesty. মিজারি, স্যাডনেস এবং মেলাঙ্কলি এগুলো কিন্তু আর্নল্ডের বেশিরভাগ কবিতাতেই রয়েছে। ইয়েট দ্য অথার চুজেজ, তবুও লেখক বা কবি বেছে নিয়েছেন টু কনক্লুড ইট, এটাকে শেষ উপসংহার টানতে বা সিদ্ধান্তে পৌঁছতে, উইথ অ্যান ইমোশনাল অ্যাপিল ফর অনেস্টি, সততার প্রতি একটা আবেগপ্রবণ আপিল দিয়ে, love, let us be true to one another, as it is the only true certainty left as the world around collapses under struggle and fight. যেহেতু as it is the only true certainty, এটাই হচ্ছে একমাত্র সত্যিকারের নিশ্চয়তা থেকে যাওয়া, লেফট থেকে গেছে, মানে এটাই হচ্ছে একমাত্র সত্যিকারের নিশ্চয়তা যেটা থেকে গেছে। এটা বলতে কোনটা? লাভ। as the world around collapses under struggle and fight, আর যেখানে চারিদিকে জগৎটা সংগ্রাম এবং যুদ্ধে ভেঙে পড়ছে। Hopefully you all have understood it very clearly. So today up to this, we will meet again in our next video. Till then, be happy, healthy, and take very good care of you and of your study.